চারিদিকে এত দেনা হয়ে গেছে, কি করব গো? গ্রামে তো সেরম কোনো কাজ নেই। আমাদের কি এই অভাব দূর হবে না? তুমি কিছু একটা করো না গো। না পূজা, তুমি একদম চিন্তা করো না। আমি কিছুদিনের মধ্যে কিছু একটা ব্যবস্থা করব। দেখি, আর গ্রামে তো কাজ নেই, বাইরে দেখি কাজে যেতে হবে। কি গো বড় বউ, এখনো চা জল খাবার হয়নি কেন? আমি আর ছোট বৌমা বসে আছি চা খাবো বলে, আর তুমি কাজের বাহানা খুঁজছো। যাও তাড়াতাড়ি আমাদের জন্য চা বানিয়ে নিয়ে আসো। দাঁড়াও মা, দিদি এখন কত নাটক করবে, তারপর তো চা পেতে যাবে। এখন কত পাড়ার কাকিমারা আছে, তাদের কাছে আমাদের নামে খারাপ খারাপ কথা বলবে, তারপর তো ঘরের কাজ করবে নাকি? এ কি বলছিস ছোট? তুই আমাকে না বলে নিজে তো করে নিতে পারিস নাকি? আমি তোদের নামে খারাপ খারাপ কথা বলি না, এমনি আমার সাথে একটু কথা বলে। তা তুই তো তোর বান্ধবীর সাথে কম কথা বলিস না। বন্ধ করো তোমাদের ঝগড়া। এই বাড়িতে কি একটু শান্তি নেই? আমাকে দয়া করে একটু শান্তি দাও। আর বড় বৌমা, তুমি গিয়ে একটু চা করে নিয়ে আসো আমার জন্য। মা জানো, দিদিকে তোমার বড় ছেলে মনে হয় টাকা পাঠিয়েছে। আজকের তো মাসের শেষ, তাই না মা? তোমার বড় বৌমা আসলে তুমি সঙ্গে সঙ্গে টাকাটা চেয়ে নেবে, না হলে তোমাকে দেবে না। হ্যাঁ ছোটু, বাহ তুই তো ভালো কথা বলেছিস। দাঁড়া, বড় বৌমা আসলে টাকাটা তাহলে চাইবো, আর তুই আর আমি মিলে আমাদের বাজারে গিয়ে অনেক কেনাকাটা করব। তারপর সেইখানে পায়েল আসে। বড় বৌমা, আজকে তো মাসের শেষ, আমার ছেলে তোমাকে টাকা পাঠিয়েছে। আমার কিছু টাকা দরকার লাগবে, আমাকে টাকা দাও। এমনিতে সংসারের জিনিসপত্র শেষ হয়ে গেছে, সেইগুলো কিনতে হবে। না মা, তোমার ছেলে আমাকে এখনো 1 টাকাও পাঠায়নি। আর এমনিতে আমাদের চারিদিকে এত দেনা হয়ে গেছে, সেইগুলো শোধ করতে হবে। যেটুকু টাকা পায় দেনায় লেগে যায়। আর মা, তুমি আমাদের বলছো টাকা দেওয়ার কথা, এইদিকে ছোটও তো সংসার করেছে, সে কোনো তো সংসারের টাকা দেয় না। তুমি তো তোমার ছোট ছেলেকে একবারও সংসারে টাকা দেওয়ার কথা বলো না। এই, তোমার এত বড় সাহস! তুমি মায়ের মুখে কথা বলছো আর আমাদের কথা বলছো। আমার বর সংসারে 1 টাকাও দেয় না বলে। আসুক আমার বর, আজকে আসুক, আমি তাকে বলে তোমাকেই ঘর থেকে বার করে দেব। তুমি কবে আসবে গো? দেখতে দেখতে প্রায় 1 বছর পেরিয়ে গেল। আমার যে আর একা ভালো লাগছে না। আর এইদিকে বাড়িতে এত ঝামেলা, আর ভালোই লাগে না। এভাবে বেশ কয়েকদিন কেটে যায়। এই যে শোনো, তুমি যদি ভবিষ্যতে বড়লোক হতে চাও, তাহলে আমার কথা মতো একটা কাজ করতে হবে। কি কাজ গিন্নি? তাড়াতাড়ি বলো, আমার যে আর তর সইছে না। শোনো তাহলে, একটা কথা বলি। তোমার দাদা এই সময় বাড়িতে নেই। তোমার মাকে বলে এই সময় তোমার ঘর জায়গা জমি যা আছে সব তোমার নামে লিখে নাও, না হলে তোমার দাদা আসলে আর হবে না। এই কথা বলে দিলাম। এইসব কথা বলার পর, তোমাকে একটা কথা বলার ছিল। হ্যাঁ বাবা, তোর কথা শোনার জন্য এখানে বসে আছি। হ্যাঁ বাবা বল, তোর কি বলার আছে? আমি বলছিলাম, আমাদের যা ঘরবাড়ি জায়গা আছে সব আমার নামে লিখে দেবে মা। সেটা তো আমিও ভাবছি। এই সময় তোর দাদা নেই, তুই কোর্টে গিয়ে সমস্ত জায়গা জমি তোর নামে লিখে নে। এসব কথা পূজা জানলার পাশ থেকে সব শুনতে পায়। এ কি মা, তুমি এত নিষ্ঠুর হতে পারলে? তোমার তো 2 ছেলে মা, তুমি কেন একজনকে দেখলে আর একজনকে কি বাদ? মা বলো, আমি কি ভুল বলছি? তোমার হয়তো আমাকে দেখতে পারো না, কিন্তু তোমার ছেলেকে তো তুমি ভালোবাসো। কেন কেন মা, তুমি অমন কেন করলে? আমি ওসব কিছু জানি না। বিমল কাজে গেছে, ও ঘরে এসে ঘরদোর সব করতে পারবে, কিন্তু আমার ছোট ছেলে কিছু কাজ করতে পারে না। ওর ভবিষ্যৎ কি হবে? ওই জন্য ওর নামে সব লিখে দিয়েছি।
ঠিক করেছো মা, তুমি দুজনেই তো তোমার ছেলে, একজনকে দিলে আর একজনকে বাদ। একজনকে 10 মাস পেটে ধরেছিলে, কিন্তু আর একজনকে কি পেটে ধরোনি? তাই জন্যে তার কষ্টটা তুমি বুঝতে পারলে না। হে ভগবান, যেন একদিন এমন দিন আসে এই বড় বৌমা আর বড় ছেলের কাছে উঠতে হয় যেন তোমাকে। এই এই তুই মাকে অমন করে বকছিস কেন? তোর কি টাকার অভাব আছে? দাদা তোকে কাঁড়ি কাঁড়ি টাকা পাঠায়, ওই টাকা দিয়ে সব হয়ে যাবে। আরে হ্যাঁ, খবরদার, তুই যদি মাকে এরমভাবে অপমান করিস তাহলে তোকে বারবার বারণ করে দিলাম। আরে হ্যাঁ, আজকের পর থেকে তুই এই ঘর থেকে চলে যাবি, কারণ এই সব জমি জায়গা আমার বরের হয়ে গিয়েছে। আরে হ্যাঁ, তুই যদি চাস পাশের ওই ঘরটায় থাকতে পারিস, তোকে ঘরটা ভিক্ষা দিলাম। এরপর থেকে সেই ঘরে বড় বৌমা মানে পূজা থাকতে শুরু করে। এইরমভাবে প্রায় 1 বছর কেটে যায়। এই কি পূজা, তুমি এখানে ঝাঁট দিচ্ছ কেন? কেমন আছো? বাড়ির সবাই, মা ভাই, ওরা সব কেমন আছে? কি হলো পায়েল, তুমি কিছু বলছো না কেন? চুপ করে আছো কেন? চুপ করে থাকবো না তো কি করব? ওটা কি তোমার মা, তাই যে তোমার কথা মনে থাকবে? সব সময় তো ছোট ছোট ছেলে করে মাথায় তুলে রেখেছে, সব সময় ছোট ছোট করতে করতে দিন শেষ হয়ে যাচ্ছে। কি পূজা, বাইরে থেকে আসতে না আসতে তুমি মায়ের নামে এরম বলছো কেন? কি হয়েছে বলো আমাকে। কি আর বলবো তোমাকে, তোমার মা তোমাদের যত জায়গা জমি এমনকি ঘরটাও তোমার ছোট ভাইয়ের নামে লিখে দিয়েছে। বলছে নাকি তুমি বিদেশ থেকে এসে সব ঘরদোর সব করবে। এই জন্য তোমার ভাই তো কোনো কাজ করে না, তার নামে সব লিখে দিয়েছে, আর এই ঘরটা আমাদের দান হিসাবে দিয়েছে। ঠিক আছে পূজা, আমাকে আর কিছু বলতে হবে না, আমি সব বুঝতে পেরেছি। আমি জানি এটা নতুন কিছু নয়। আমার মা সবসময় এই রকম একদিকের কথা সবসময় ভাবে। ঠিক আছে, চলো আমরা এই ঘরের ছেড়ে চলে যাই, সেইখানে গিয়ে আমরা ভালোই থাকবো। বলে তারা ওখান থেকে চলে যায়। ছোট, যাও আমার জন্য 1 গ্লাস জল এনে দাও তো, আমার যে খুব জোরে জল তেষ্টা পাচ্ছে। আমি কেন? তোমার মাকে বলো না, আমি সারাদিন ধরে খুব ক্লান্ত হয়ে গিয়েছি কাজ করতে করতে। তোমার মাকে ডেকে বলো না। তখনই সেখানে তার মা আসে। কি বৌমা, তুমি এরম মিথ্যে কথা বলতে পারলে? সেই সকাল থেকে তো আমি সব কাজ করছি, আর বাবু 1 গ্লাস জল চাইছে, তাই তুমি আমাকে বলছো জল আনতে? তোমার এত বড় সাহস যে আমার ঘরে আমার বাড়িতে থেকেও তোমার এত বড় বড় কথা! এ কি মা, তুমি কি বলছো? এখন এই ঘরবাড়ি তোমার নয়, সব তোমার ছেলের নামে হয়ে গিয়েছে। আর হ্যাঁ, তোমাদের কাজ তোমরা করে নাও, আমি এই রান্না বান্না করতে পারবো না, আমি কালো হয়ে যাচ্ছি, আমার শরীর চর্চাটা নেই। এরকমভাবে বেশ কিছুদিন কেটে যায়। এই যে আমাকে একটা ভালো শাড়ি আর ভালো গয়না কিনে দাও, আমি পরে আমার বান্ধবীর সঙ্গে ঘুরতে যাব। এ কি বলছো ছোট, তুমি তো জানো আমি কোনো কাজ করতে পারি না, তাহলে আমি তোমাকে শাড়ি আর গয়না কিনে দেবো কি করে? আমি কিছু জানি না তুমি কোথা থেকে কিনে দেবে, দরকার পড়লে তোমার ওই জমিটা বিক্রি করে দেবে। কান খুলে শুনে রাখো, আজকে যদি আমাকে শাড়ি গয়না না কিনে দাও তাহলে আমি বাড়ি ছেড়ে চলে যাব। এইসব কথা শুনে সুরেশ ভাবতে থাকে কি করবে। শেষ পর্যন্ত তাকে তার জায়গা বিক্রি করতে হয়। এই নাও ছোট, তোমার জন্য গয়না আর শাড়ি কিনে এনেছি। কই কই দেখি, এই তো খুব সুন্দর শাড়ি, আর গয়নাটাও খুব সুন্দর। এই তো আমার ভালো বর, এই জন্যই তো তোমাকে এত ভালোবাসি। এরকম ভাবে বেশ কটা দিন কেটে যায়। যাও মা, আমার জন্য এক্ষুনি চিকেন রান্না করে নিয়ে আসো, আমার খুব জোরে খিদে পেয়েছে, খুব চিকেন খাবার ইচ্ছা হচ্ছে। তা বৌমা, তুমি কি ছেলেকে কাজ করার কথা বলতে পারোনি? আমি তো তোমাদের জায়গা জমিগুলো ভবিষ্যতের জন্য লিখে দিয়েছি, আর তোমরা এইভাবে নষ্ট করছো কেন? তোমাদের শ্বশুর বাপ কত কষ্ট করে এই জায়গা জমি করে দিয়ে গেছে, আর তোমরা কাজ না করে এরমভাবে নষ্ট করছো। ওই বুড়ি চুপ কর, তুই এই বাড়ি থেকে দুটো খেতে পাচ্ছিস, এটা তোর ভাগ্য ভালো, না হলে তোকেও তোর বড় ছেলের মতো ঘর থেকে বার করে দিতাম। চুপচাপ আমার কাজ কর।
এই কথাগুলো শুনে তার শাশুড়ির মনে খুব কষ্ট হয়। হে ভগবান, আমি কি করে ফেললাম? হাতের লক্ষ্মীকে পায়ে ঠেলে দিলাম, আমার বড় ছেলে বড় বৌমাকে ঘর থেকে বার করে দিলাম। আমি অপরাধী, বড় অপরাধী। আমার ওদের কাছে মুখ দেখানোর কোনো অধিকার নেই। আমার সেই সম্মানটুকু আমি নষ্ট করে ফেলেছি। আমাকে আরও শাস্তি দাও ভগবান, আমি অনেক পাপ করেছি। এ কি মা, তোমার এতক্ষণ সময় লাগে বাসন-কোসন ধুতে? আমি সেই কখন থেকে বসে আছি, তুমি কখন আসবে সেই দিকে দেখছি। এদিকে তো ঘরে একটাও চাল নেই। আজকে রান্না বান্না কি হবে? সে কথা তুমি ছেলেকে জিজ্ঞাসা করো, আমাকে বলছো কেন? আমি তোমাকে কি করে চাল সবজি এনে দেবো? আমার যেটুকু ছিল সেটুকু তো দিয়ে দিয়েছি। সব তো বিক্রি করে খেয়েছো, আর শুধু ঘরটুকু বেঁচে আছে। ওই জন্য তো মা তোমাকে ডাকছি। তুমি আছো কি করতে? কাজ না করতে পারো? ভিক্ষা করে আনতে তো পারো। আমাদেরকে ভিক্ষা করে এনে খাওয়াও, না হলে আজকে থেকে খাওয়া বন্ধ। এইসব কথা শোনার পর তার শাশুড়ি ঘরে ঘরে ভিক্ষা করতে বেরোয়। এইভাবে কয়েক মাস কেটে যায়। সুরেশের মা খুব অসুস্থ হয়ে পড়ে। মাগো, আমি আজ বড় অসহায়। আমি আজকে তোমাকে ডাক্তারে নিয়ে যেতে পারবো না। আমার কাছে 1 টাকাও নেই। যেটুকু সম্পত্তি ছিল সব বিক্রি করে দিয়েছি। এখন আমার কাছে 1 টাকাও নেই। বেশ কিছুক্ষণ পর ছোট, তোমার গয়নাগুলো দাও না। আমার মায়ের খুব শরীর খারাপ। মাকে বড় ডাক্তারখানায় না দেখালে মা হয়তো আর বাঁচবে না। আমি কি করব বলো তো? আমার কাছে 1 টাকাও নেই। কি কি বলছো তুমি? টাকা আমি কোথায় থেকে পাবো? আর আমার গয়নাগুলো বিক্রি করব নাকি? আমার কত স্বাদের গয়না। তুমি কি মনে করলে আমাকে? দরকার পড়লে তোমার মাকে এই বাড়ি থেকে বের করে দাও, কিন্তু আমি আমার গয়না বিক্রি করতে পারবো না। এ কি বলছো ছোট? আমি আমার মাকে ঘর থেকে বার করে দেব? কেন, তুমি তো সব জায়গা জমি বিক্রি করে সব গয়না কত শাড়ি কিনেছো, আর এখন মায়ের বিপদ বলে তুমি একটাও গয়না বিক্রি করবে না? ছি ছি তোমাকে! তুমি এত লোভে অন্ধ হয়ে গিয়েছো যে কাউকে চিনতেই পারছো না। থাক থাক বাবা, আমার এই অসুস্থতার মধ্যে তোরা আর অশান্তি করিস না। আমার যে শরীরটা আরও খারাপ হয়ে যাচ্ছে, তোদেরকে আমাকে দেখতে হবে না। আমি এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। এইসব কথা বলার পর সুরেশের মা বাড়ি ছেড়ে চলে যায়। হ্যাঁ গো, অনেকটা দিন হয়ে গেল। অনেক দিন তোমার মাকে দেখা হয়নি। কেমন আছে বলো তো? তোমার মা ভাইরা যতই ওরা আমাদের অপমান করুক, নাই ভালোবাসুক, আমরা তো ওদের নিজের মানুষ বলে ভাবি। তুমি চুপ করো পূজা। ওরা এত কষ্ট দেওয়ার পরও তুমি ওদের কথা মনে করছো? তুমি কি ধরনের মানুষ গো? তোমার কি কষ্ট বলে কিছু নেই? কয়েকদিন পর বাবা, আমাকে তোরা ক্ষমা করে দে। আমি সত্যি অনেক ভুল করেছি। আমি হাতের লক্ষ্মী পায়ে ঠেলে দিয়েছি। আমাকে তোরা ক্ষমা করে দে বাবা। এ কি মা, তোমাদের এই অবস্থা হলো কি করে? মা, আর তোমার ছোট ছেলে বৌমা কই? তুই আর বলিস না রে বাবা ওদের কথা। ওরা আমাকে অনেক কষ্ট দিয়েছে। আমি এখন অনেক অসহায় বাবা। এই সব কথা বলার পর তার সাথে তার ছোট বৌমা কি করেছে সব বলতে থাকে। দেখেছো মা, পাপ করলে কেমন পাপের ফল ভোগ করতে হয়। আর তুমি চিন্তা করো না, তোমাকে আমরা বড় ডাক্তার দেখিয়ে তোমাকে সুস্থ করে তুলবো। আর তোমার ওই ছোট ছেলে, ছোট বৌমা নিশ্চয়ই একদিন তার কর্মফল ভোগ করবে। এরপর পূজা আর বিমল মিলে তাদের মাকে সুস্থ করে নিয়ে আসে। হঠাৎ একদিন সকালবেলা, মা, দিদি, তোমরা আমাদের ক্ষমা করে দাও। আমরা বড় ভুল করে ফেলেছি। আমাদের তোমরা ক্ষমা করে দাও। তোমাদের সাথে এরম ব্যবহার করা উচিত হয়নি আমাদের। হ্যাঁ রে দাদা, তোরা আমাদের ক্ষমা করে দে। তোদের সাথে অনেক ভুল করেছি, তাই তার ফল আমরা পেয়ে গেছি। আমাদের ঘরটাও বিক্রি হয়ে গেছে এখন। আমাদের থাকার জায়গা নেই। দয়া করে আমাদের একটু সাহায্য কর।
এসব কথা শুনে বিমল আর তার স্ত্রী পূজা তাদেরকে ক্ষমা করে দেয়। আবারও তারা একসাথে মিলেমিশে থাকতে শুরু করে।